উনি দিদি বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। মিথ্যে বলেননি। আজকে দেখলাম উনি ডাকাতিও কন্ট্রোল করেন। যদি দেখি এফআইআর ফল কিছু হয়নি, তার মানে বুঝে নিতে হবে কিচ্ছু নেই। ভারতে কোনো সরকার বলে সরকার নেই, কেন্দ্র সরকার কিচ্ছু নেই। আর দিদির বিরুদ্ধে কিচ্ছু করবে না। ওতে কয়লা চুরির হিসাব ছিল না কে বলল? কথা ঘোরাচ্ছে নাকি কে বলল এটা? কথাটাকে ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন তার কি প্রমাণ আছে? ওখানে যে কাগজপত্রকে নিয়ে ওখানে রাখবে কেন? নিজের বাড়িতে নেই? কালীঘাটে বাড়িতে রাখা যাবে না? যে আমি ডাকাতি করেছি, বেশ করেছি। কে নিয়েছি, বেশ করেছি। তারপরে যদি নির্মলা সীতারামন চুপ থাকে আমি কিন্তু আর ছাড়বো না। এই সাংবিধানিক সংকট একটা বলা যায়। ইডি সাংবিধানিক একটা দায়িত্ব। ইডি একটা সাংবিধানিক পোস্ট। এখান থেকে ফাইল নিয়ে চুরি করে পালালো মানে সংবিধান চুরি করে নিয়ে পালালো। দিদি ইকুয়াল টু ইডি মানে একই। ইডিও যা দিদিও তা। ইডি ফাইল আনতে গেছে আর দিদির কাছেও ফাইল আছে। একই কথা। ইডির ফাইল দিদি নিয়ে পালালো। একই বিষয়। ইডিও যা দিদিও তা। যদি তাই হয় তাহলে বিরোধী দলটা থাকার দরকার নেই। বিজেপি বলে দলটা থাকার দরকার নেই। বলছে আমার ভোট স্ট্র্যাটেজি জানার জন্য। আর ভোট স্ট্র্যাটেজি জানার জন্য মাসুম আক্তার যথেষ্ট। ওই ইডির অন্য জায়গায় যাবো তখন আমি বলে দেবো তাকে কি স্ট্র্যাটেজি কি আছে বুঝতে পারি তো। সেখানে তো আমাদের আছে। ওটার জন্য যাইনি। ওখানে গোপন তথ্য লুকোনো ছিল ফাইলগুলোর ভেতরে। দেশ চলছে না, রাজ্য চলছে না। যদি প্রকৃতপক্ষে ভারত সরকার কিছু মনে করে, এই এত বড় ঘটনা ঘটার পরে বাংলায় অবশ্যই রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। দিদির জন্য কোনো আইন নেই। ভারতবর্ষের সংবিধানে ১৪০ কোটির মধ্যে দিদি ভারতের সংবিধানের বাইরে আছে। তার জন্য কোনো আইন ভারতবর্ষে কোনো প্রণীত হয়নি। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ও অনেক কিছু হবে আমাকে সব যে থানা, পুলিশ, আইন, আদালত বলবে না, আমি ফল দেখতে চাইছি। আমি ফল দেখতে চাইছি। কিচ্ছু হচ্ছে না। আমি মুখ্যমন্ত্রী সর্বত্র এখন মুখ্যমন্ত্রী দেশ চালাচ্ছে। দেশে কেউ নেই, একটাই মুখ্যমন্ত্রী আছে। তার সে আইনের ঊর্ধ্বে। ভারতের সংবিধান মনে হচ্ছে নতুন ধারা সংযোজিত হয়েছে। উনি দিদি বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। মিথ্যে বলেননি। আজকে দেখলাম উনি ডাকাতিও কন্ট্রোল করেন। এবং এই পুরোটার জন্য দায়ী হচ্ছে অর্থমন্ত্রী আমার চোখে, নির্মলা সীতারামন। উনি অনেক বড় বড় গোল গোল কথা বলেন আর কি। আমি দুদিনের মধ্যে দেখে নিতে চাইছি উনি আসলে দেশের অর্থমন্ত্রী আছেন কিনা, কারণ ইডি তার আন্ডারে। তিনি আসলে অর্থমন্ত্রী কিনা। যারা বলছে যে ওই ওই একটা তথ্য দিয়েছে না, গোপন সম্পর্কের তথ্য কেন্দ্রের সরকারের সাথে রাজ্য সরকারের, সেটাই সত্য কিনা আমি প্রমাণের দিকে দেখতে চাই। এর চেয়ে বড় ভয়ঙ্কর তো কিছু হতে পারে না। আর তো কিছু নেই। আর তো কিছু বলার রইল না। কে নিলেন ফাইল? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ইডি। ইডি ইকুয়াল টু দিদি। ইডি ইকুয়াল টু দিদি। ইডি আর দিদি যেন সমার্থক শব্দ। যাহাই ইডি তাহাই দিদি। দিদির বিকল্প বিজেপি নয়, দিদির বিকল্প ইডি। সেই ইডির থেকে ফাইল কে নিল? মানে বাংলা থেকে গণতন্ত্র কে নিল? মানে বাংলা থেকে ভোটাধিকার কে নিল? মানে বাংলা থেকে জনাদেশ কে নিল? মানে বাংলা থেকে ন্যায় নীতি কে নিল? বাংলা থেকে আইন শৃঙ্খলা কে নিল? বাংলা থেকে সততা কে নিল? এবং ইডি সিবিআইয়ের অস্তিত্বকে বিপন্ন হলো করা হলো বাংলায়। আমি বিস্মিত। এমন দেখা যায় না। কি চলছে শীতের সন্ধ্যায় কি দেখলাম আর কি। আমি প্রথমে অফিসে ছিলাম, দেখলাম বিরাট মিছিল যাচ্ছে। আমি কি হলো, অফিসে কি গ্রেপ্তার করেছে নাকি? তৃণমূলের মিছিল আর কি। বুঝতে পারছিলাম না। দূর থেকে একটা আওয়াজ আসছিল আর কি। তারপর রাস্তায় বেরোনোর পরে সন্ধ্যে নাগাদ আমি এটা দেখলাম, কোনো খোঁজ রাখছিলাম, ব্যস্ত ছিলাম আর কি। আমি মোবাইলটা একটু ঘাঁটলাম, ঘেটে দেখলাম কিছু তো নিশ্চয়ই হয়েছে। তখন দেখলাম যে মেন হেডকোয়ার্টার যেটা কালীঘাটও নয় আর ক্যামাকা স্ট্রিটও নয়, মেন হেডকোয়ার্টার হচ্ছে ওই আইপ্যাকের অফিস। মানে দিদির অফিস যে আসলে কোথায় বোঝা খুব মুশকিল। তোমার বাড়িতেও দিদির অফিস হতে পারে। দিদি যে কোথায় অফিসটা করে রেখেছে তার, অর্থাৎ ওই রাজীব কুমারের বাড়িতে ছিল মনে হচ্ছে আগে আর কি, কমিশনার পুলিশের বাড়িতে না ডিজির বাড়িতে না প্রতীক জৈনের বাড়িতে, কার বাড়িতে যে দিদির আসল অফিস, দিদির গোপন কাগজপত্রগুলো যে কোথায় রাখা আছে, তার কাগজপত্র তার তো অফিসে থাকবে। তিনি ভোটে কাকে দাঁড় করাবেন তার পার্টির কাগজপত্র তো তার কাছে থাকবে, তার দলের কাছে থাকবে, একটা প্রাইভেট কোম্পানির কাছে থাকবে। আমি কল্পনা করতে পারছি না। আমি আরো বিস্মিত হচ্ছি
আগে একটা রেড ফাইল ছিল, ওই সারদা না নারদার কি একটা রেড ফাইল ছিল একটা আর কি, ধরা পড়েছিল। একটা ফাইল নিয়ে খুব চর্চা হবে এখন আর কি, এখন রাজ্যের কোনো সমস্যা থাকবে না। একটা গ্রিন ফাইল কি নিয়ে চর্চা হবে, দিদি কেড়ে নিয়ে বুকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর অসাধু ইংরাজিতে কথা বলছে। আমি ইংরাজি ভুলে যাবো জানো তো এবারে, আর আমার একে তো কাঁচা লোক আমরা সবাই, বাংলা মিডিয়ামে পড়া লোক সব, ইংরাজি যা একটু একটু জানতাম, দিদির ইংরাজি শুনে আমি ভুলে যাব। তারপরে অসাধারণ হিন্দিতে কথা বলছে এবং বলছে ওই কি অমিত শাহ কি এটা নটি বয়, নটি আছে, নটি না ডাটি আর নটি, আচ্ছা ওই ওই যারা রেপ টেপ করে তারও তো নটি বয় শুনেছি আর কি, দিদির ওই যে ছোট ছোট ভাইরা আর কি, নটি নটি, একটু দুষ্টু দুষ্টু কাজ, মানে খারাপ কিছু করেনি, একটু দুষ্টু কাজ করেছেন, বা দিদিকে ধরা যাবে না। আমি মানে ক্লান্ত হয়ে যাচ্ছি দেখে, জানো তো, কিছু রইলো না জানো, আমি খুব ফ্রাস্ট্রেটেড বলতে পারো। কি দেখছি বুঝতে পারছি না। মানে ওই সল্টলেকের অফিস থেকে, আইপ্যাকের অফিস থেকে, মানে ইডির হাত থেকে সমস্ত ফাইল কে নিয়ে চলে যাচ্ছে, বলছি বেশ করেছি কে নিয়ে গেছে, কি করতে পারিস তুই, ইডি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমি দুদিনের মধ্যে দেখবো ইডি নাকি এফআইআর করেছে, তার ফলটা কি, যদি দেখি এফআইআর ফল কিছু হয়নি, তার মানে বুঝে নিতে হবে কিচ্ছু নেই, ভারতে কোনো সরকার বলে সরকার নেই, কেন্দ্র সরকার কিচ্ছু নেই, আর দিদির বিরুদ্ধে কিচ্ছু করবে না। আমি বিজেপির লোকদের বলো কাজকর্ম ফেলে দিয়ে ঘরে গিয়ে শুয়ে থাকো সবাই, ওর পরপর কিছু হবে না, কিছু হচ্ছে না, পরিষ্কার কথা বলে দিচ্ছে আর কি, কিচ্ছু হচ্ছে না, দিদি জিতবে, দিদি আসবে। মুখ্যমন্ত্রী তো আজকে একটা কথা বলেছেন যে নির্বাচন, আপনি জেতার কথা বলছেন, নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলছেন। মুখ্যমন্ত্রী স্যার বলেছেন যে যেভাবে আইপ্যাকের সদর দপ্তরে ইয়েতে আইটি সেক্টরে যেভাবে মানে ইডি রেড করলো, তার ফলে বেসিক্যালি ইডি তাদের সম্পূর্ণ ভোটের স্ট্র্যাটেজি চুরি করেছে, তাদের প্রার্থী তালিকা চুরি করেছে, তাই নির্বাচনটাই বা কি করে হবে? ইডি যখন তখন যে কোনো জায়গায় যেতে হবে, ভারতের সংবিধান তাকে সে অধিকার দিয়েছে। ওতে কয়লা চুরির হিসাব ছিল না, কে বললো, কথা ঘোরাচ্ছে না, কে বললো এটা, কথাটাকে ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন, তার কি প্রমাণ আছে? ওখানে যে কাগজপত্রকে নিয়ে ওখানে রাখবে, কারণ নিজে বাড়িতে নেই, কালীঘাটে বাড়িতে রাখা যাবে না? প্রার্থীদের তালিকা প্রকাশিত হলে কি হবে, ওই তো প্রার্থী কটা আর কি, ওই তো দাঁড়াবে, ওই কি নাম, ওই যাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট মেম্বার করেছে শওকাত দাঁড়াবে, তো কি হয়েছে তার, শওকাত দাঁড়াবে, এটা প্রকাশ হয়েছে, কি লাভটা কি, দাঁড়াবে তো, চোর চিটিংবাজ করে দাঁড়াবে ভোটে, তো কি হয়েছে তাতে, তো তার জন্য ইডি যাবে, ইডি তো পয়সা করে চুরি হয়েছে কেন দেখতে যায়, ইডির কাজ ওইটা না, ওটা সিবিআই করতে পারে কোনো কারণে, ইডি পয়সা চুরির সন্ধান পেতে হবে, যায় গরু চুরির পয়সা, কয়লা চুরির পয়সা, বালি চুরির পয়সা, খাদান চুরির পয়সা, তাই তো, বিভিন্ন সিন্ডিকেট রাজের পয়সা, অবৈধ পয়সা, বিদেশ থেকে হুন্ডি করে আনা পয়সা, এই পয়সাগুলো কোথায় জমা আছে এটা দেখতে যাবে, তার কাগজপত্র নথিগুলো খুঁজতে যাবে। ইডির কাজ অর্থনীতির তজরূপ দেখা, দিদি কে কাকে ভোটে দাঁড় করাচ্ছে ওটা দেখা ইডির কাজ নয়। ইডি নিশ্চয়ই কিছু গোপন তথ্য পেয়েছিল, তাই হানা দিয়েছিল। আমি পরিষ্কার করে বলছি, কোনো কিছু তো আস্থা নেই জানো। এই কদিন আগে সুজিত বসু বলে তো, তার মেয়ের কাছে গিয়ে হই হই করে সব ইডি দৌড়েছিল, তারপর দেখলাম সুজিত বসুর মেয়ে গিয়ে মেসির সাথে ছবি তুলছে, সে একদম কেউ কেটা বিরাট বিখ্যাত লোক, মানে চুরি করে আমি বিখ্যাত হয়ে যাচ্ছি, ইন্টারভিউ করে জিজ্ঞেস করবি তুমি মাইক্রোফোন নিয়ে, তুমি কি করিয়া এত বিখ্যাত হইলে, আমি চুরি করিয়া বদনাম কিনিয়া বিখ্যাত হইয়াছি, যে চোর হয় সে বিখ্যাত হয়। দিদি কিরকম করে বুক ফুলিয়ে নিয়ে যাচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা কে এখন প্রতীক জৈন আপন বেশি, না অভিষেক বন্দ্যোপাধ্যায় আপন বেশি, আপনি বুঝতে পারছেন না ঠিক, প্রতীক কি বেশি আপন, মানে বড় ভাইপোটা কে, প্রতীক ভাইপো না অন্য সম্পর্কে আমি জানি না, কি রে ভাই, কি চলছে রে ভাই, মানে কে কোথায় তদন্ত করছে, মুখ্যমন্ত্রী একবারে চিলের মতো ছোঁ মেরে নিয়ে পালাচ্ছে সব, মুখ্যমন্ত্রী একলাই সব করে দিচ্ছে, খবর পেয়ে গেছে ঠিক তিনি বলছেন যে সমস্ত হার্ড ডিস্ক, এই দেখুন, রীতিমতো সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি দেখাচ্ছেন হার্ড ডিস্ক, মোবাইল ফোন, এই দেখুন ফাইল সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। মানে ডাকাত, তারা খবর দিল আমি এত তারিখে এতটার সময় চন্দননগর থেকে ডাকাতি করতে আসবো, শ্রীরামপুর চন্দননগর তো খুব ভালো ডাকাতি হতো জানেন তো, টাইম বলে দিল এতটার সময় এত ঘটিকায় ডাকাত এলো, দরজা ভাঙলো, মানে প্রশাসন আছে আর কি, সব আছে, দিদির প্রশাসন আছে, দরজা ভাঙলো, গৃহকর্তাকে বাঁধলো, গৃহকর্ত্রীকে বাঁধলো, জোর করে আলমারির চাবিটা খেয়ে নিল, আলমারি থেকে সমস্ত কিছু লুটপাট করলো, সোনা দানা টাকা পয়সা লুটপাট করে, ফ্রিজে রাখা বিরিয়ানি খেলো, কোল্ড ড্রিঙ্কস খেলো, খেয়ে আরাম করে খোঁড়ায় করে ড্যাক ড্যাক করে সে আবার তার আস্তানে ফিরে গেল।
বাংলায় যদি এই রাত চলে, দিদিটি তাই করছে। কি রে ভাই, বলছে আমি ডাকাতি করেছি, বেশ করেছি, কে নিয়েছি, বেশ করেছি। তারপরে যদি নির্মলা সীতারামন চুপ থাকে, আমি কিন্তু আর ছাড়বো না। পরিষ্কার কথাবার্তা বলছি। এই কমিটি গঠন হচ্ছে গতকালকে, বিজেপির কমিটি গঠন, তো তাকে তুলে রাখুন সবার বসে। বিজেপির কর্মী সমর্থকদের বলছি, যদি এইটা হয় সবকিছু তাকে তুলে রাখুন, কিচ্ছু দরকার নেই, চুপ করে বসে যান সব। আমি সাবধান করে দিই, মার খেয়ে মরে যাবে তোরা। যেখানে ইডির হাত থেকে ফাইল খেয়ে নিতে পারে, সেখানে এই ভোটে যে বিজেপির কর্মীরা কাজ করবে তাদের জান চলে যাবে, কেউ দেখবে ফিরে তাকাবে না, কেউ ফিরে তাকাবে না, একটা লোক ফিরে তাকাবে কেউ সন্দেহ আছে, আমি পরিষ্কার করে বলে রেখে দিচ্ছি, আমি চেতাবনী দিচ্ছি পুরো একদম। যারা সেটিং তথ্য বলছে, আমি পরিষ্কার করে বলছি, যেভাবে গেছে এখন তো গ্রেপ্তার করা দরকার ছিল। আচ্ছা তুমি পারতে ইডি এসে তুমি ফাইল নিয়ে কেটে পড়লে, ইডি ধরো আমার বাড়িতে এসছে, আচ্ছা আমার বাড়িতে ইডি আসে না কেন, তোমার বাড়িতে ইডি গেছে, শুধু ওখানে ইডি যায় কেন, তো বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যার বলছেন যে প্রতীক জৈনের বাড়িতে ইডি পাঠিয়েছে, আইটি ইনচার্জের বাড়িতে প্রতীক জৈন আমার আইটি ইনচার্জ রীতিমতো আজ এখানে এসছে, কালকে তো বিভিন্ন আইটি কোম্পানিতে চলে যাবে ইডি। তাই তিনি বলছেন আইটি ইনচার্জের বাড়িতে সব হার্ড ডিস্ক হাইজ্যাক করতে এসেছিল ইডি, সমস্ত প্রার্থীর তালিকা, পার্টির প্ল্যান সব হাতিয়ে নিয়ে যেতে। তৃণমূলের প্ল্যান কি? তৃণমূলের প্ল্যান মোল্লাদের গরম খাইয়ে দেওয়া, ওদেরকে খুশি করে দেওয়া, দুটা মন্দির করে দেওয়া। কি প্ল্যান আছে? দুটো চারটে মন্দির করে দেওয়া, একটু গন্ডগোল লাগিয়ে দেওয়া, মারপিট টারপিট দাঙ্গা টাঙ্গা লাগিয়ে দেওয়া, মোল্লাদের খুশি করার জন্য কিছু করিয়ে দেওয়া, ব্যাক ডেটে কাউকে টাকা দিয়ে দেওয়া। কেউ বলছে নাকি ডায়মন্ড হারবারে টাকা দিয়ে নাকি নওশাদকে বিরত করা হয়েছে, মাঝে মাঝে ফুরফুরা গিয়ে বৈঠক করে ফেলা, আর ওই যারা পয়সা করিয়ে দেবে তাদেরকে একটা টিকিট দেওয়া। এই তো প্ল্যান, আবার কি আছে? না এর বাইরে কিছু আছে নাকি? আবার এইটার জন্য আবার ইডিকে যেতে হবে না? কিন্তু বাসু বলে দিচ্ছে, এই প্ল্যানটার জন্য কি ইডিকে যেতে হবে? আর পয়সা করে এই ভাগ বাটোয়ারা ঠিকঠাক করে দেওয়া, আর ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা একটু বাড়িয়ে দেওয়া, মহিলাদের হাত করার জন্য দুধেল গাইতে একটু প্রশ্রয় দিয়ে দেওয়া। ওই যাদবপুরী বিশ্ববিদ্যালয় হিজাব কাণ্ডে, মানে হিজাবের ঘটনাতে ওই অধ্যাপিকাকে আগে স্যাক করে দেওয়া, ইসলামের জয়গান গেয়ে দেওয়া। আর উল্টো দিকে এই অসীম সরকার সে কোরআনে দাঁড়িয়ে প্রস্তাব করে বলছে একাধিক মুসলমান লোকে থানাটা আইডি করলো, কোনোটা আইডিকে মান্যতা না দেওয়া। এই তো প্ল্যান। হিন্দু ভোট, ওইদিকে হিন্দু ভোট আছে। ছি 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 ছি। ইস্তমাতে নাকি একটু হেল্প করেছে, সাগর বেলাতেও হেল্প করে দেওয়া, ড্র করে দেওয়া। আর ওই আমাদের যে ভোটগুলো সরে যাচ্ছে, ওগুলো একটু হুমায়ুন কবির দিকে ঠেলে দেওয়া, তুই বাবরি মসজিদ করে ভোটটা নিয়ে নে, পরে আমার সাথে জুড়ে যাবি। হুমায়ুন কবির কি বললো, জামাই হয়ে যাব, মানে দিদির জামাই হয়ে পরবর্তীকালে দুটো সিট নিয়ে দিদির সাথে যোগদান করে দেবে। এইটা এর জন্য প্ল্যান লাগে? এ তো টয়লেট করতে করতে বলে দেবো আমি যে প্ল্যানটা কি দিদির, সেটার জন্য ইডিকে যেতে হবে নাকি? তার জন্য আইপ্যাকে যেতে হবে নাকি? আমি বাথরুমে স্নান করতে করতে প্ল্যানটা বলে দেবো দিদির, এই প্ল্যান। মুখ্যমন্ত্রী কেন এই কথা বলছেন? কিন্তু টাকা পয়সার গল্প আছে, ইডি টাকা পয়সা দেখতে ফাইল নিয়ে পালিয়ে গেছে। ইডি তো বাস্তব সত্য। ইডি কি করতে, ইডি ওইটা দেখতে যাবে? তুমি লজিক আছে, ইডির কাজ কি? ফান্ড দেখ। মুখ্যমন্ত্রীকে তাহলে ভাওতা ইডি ও তো কথা ঘোরাচ্ছে, তো কথা তো সরিয়ে দিল, কথাটাকে অন্যদিকে পাঠিয়ে দিল। এটা তো দিদির একটা বড় শিল্প। পয়সা করি পয়সা করি পয়সা করির প্রমাণ, কেলেঙ্কারির প্রমাণ, কয়লা কেলেঙ্কারির প্রমাণ, টাকা পয়সা লুটপাটের প্রমাণ। এই ভোটের আগে টাকা পয়সা কোথেকে আনছে, এই ভোটে খরচ করার জন্য টাকা পয়সা আমার কাছ থেকে তুলেছে, ২ নম্বরই টাকা পয়সা কোথায় রাখা হয়েছে তার প্রমাণ। এই যেমন কয়লা কেলেঙ্কারির টাকা গোয়ার ভোটে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, কয়লা কেলেঙ্কারির টাকা গোয়ার ভোটে, বিধানসভা ভোটে ব্যবহার করা হয়েছে। এরকম অনেক কিছু আছে, প্রমাণ, নথি, কাগজপত্র হয় না, পাওয়া যায় তো কিছু, চুরি চামারি হলেও তো কিছু পাওয়া যায়, সেইগুলো নিয়ে পালালেন। না আমি দেখো, আমি অন্য কিছুতেই যাবো না, এটা অনুমান সাপেক্ষ, আমি অনুমান থেকে বলছি, আমি জানবো কোথেকে কোথায়, অনুমান একটা। কিন্তু আমি ভাবছি এই বাংলার কিচ্ছু নেই, ইডিকে বারণ করে দিয়ে বাংলায় ঢুকবে না, আমরা গিয়ে ঠ্যাং ভেঙে দেবো ইডির। আর কি মাত্রা ঢুকছে নাকি? এই আমাকে বকতে হচ্ছে, আমার তো সময়ের মূল্য আছে নাকি? ইডির একটা তল্লাশির সময় সারি সারি ফাইল মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হলো, এও কি সম্ভব? এও কি বাঞ্ছনীয়? এটা কি সংবিধান স্বীকৃতি? ইতিহাসে নেই, পৃথিবীর ইতিহাসে নেই। ভারতের একটা সংস্থা যারা অর্থনৈতিক তছরূপটা দেখে, তারা এসেছে, তাদের হাত থেকে ফাইল কেড়ে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পালিয়ে যাচ্ছে। এই পৃথিবীতে নেই, এ বিরল। কি ছিল হার্ড ডিস্কে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পদ ছিল, বাংলার সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দু ওখানে ছিল, প্রাণভোমরা ছিল, প্রাণভোমরা, দিদির সরকারের প্রাণভোমরা ছিল ওই 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 আইপ্যাকের ঘরে, সমস্ত হাটটা ছিল, হাট।
ওটা ধরা পড়ে গেলে শেষ হয়ে যেতে পারে একদম। ইডিতে ও দিদির লোক আছে নাকি? আগে থেকে বলে দিয়েছে, এই আমরা যাব, আমরা আইপ্যাকের ঘরে ঢুকবো, তুই এসে যাবি, ফাইল নিয়ে পালাবি। দিদিকে বলা হয়েছে নাকি? ম্যাডাম প্লিজ আ যাইয়ে আপ, पैसा दे दीजिए बैकडोर में कुछ। ইডিও তো দিলীপ ঘোষ তার সঙ্গে বলেছিল, ইডি সিবিআই কেউ লাখে বিক্রি হয়, কেউ কোটিতে বিক্রি হয়। এটা দিলীপ ঘোষ বলেছিল, আমি বলিনি কিন্তু। দিলীপ ঘোষের বক্তব্য ছিল ওটা। তো আমার বক্তব্য আজকে যেটা আমি দেখলাম, আমার আর ন্যূনতম আর উৎসাহ উদ্দীপনা নেই, ন্যূনতম নেই, এক ফোঁটা নেই। এরপরে যদি কোনো কিছু এই সাংবিধানিক সংকট একটা বলা যায়, ইডি সাংবিধানিক একটা দায়িত্ব, ইডি একটা সাংবিধানিক পোস্ট। এখান থেকে ফাইল নিয়ে চুরি করে পালালো মানে সংবিধান চুরি করে নিয়ে পালালো, ভারতের সংবিধানকে হাইজ্যাক করে চুরি করে নিয়ে পালালো। এরপরেও যদি কেন্দ্র সরকার তার ইডি এবং অর্থমন্ত্রক যদি চুপচাপ থাকে, নির্মলা সীতারামন যদি চুপচাপ থাকে, তাহলে পরিষ্কার করে বলছি, যারা সেটিং করছে পুরো সেটিং কিচ্ছু নেই। আর এই বিজেপি কর্মী সমর্থকদের বলবো, আপনারা জান প্রাণ প্লিজ দেবেন না, যে যার মতো ঘরে গিয়ে শুয়ে পড়ুন, কিচ্ছু হবে না, ভোট পড়াবেন, কিচ্ছু হবে না। আমি বলবো যে অমিত শাহকে বিধে একদম মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে অমিত শাহর কি এটাই কাজ যে আমার দলের সমস্ত তথ্য সংগ্রহ করে হাতে আচ্ছা, অমিত শাহকে তো গাল দেওয়ার রুটিনের মধ্যে আছে। ওর যে বলছে না আমাদের রাজনৈতিক কর্মসূচি, ওইটার মধ্যে ওই হদল কুতকুত, চাগলু, দুষ্টু, নটি এগুলো বলার জন্য খিস্তি লেখা আছে। অমিত শাহকে কি বলিয়া খিস্তি পারিবেন, 1 2 3 4 করে লেখা আছে। বলার কি আছে, এগুলো সব ভালো খিস্তি আছে। ওগুলো উনি এটা নিয়ে পিএইচডি করেছেন ইতিমধ্যে, খিস্তিতে পিএইচডি, কাঁচা খিস্তি। মাঝে স্ল্যাং কথাগুলো শুনতে পারেন না, ওগুলো ছাড়ুন না কথা, ওইগুলো গরম কাছে আমাকে বসে। আমার বক্তব্যটা অন্য জায়গা, যে ইডি যে নেতা মন্ত্রীদের ঘরে ঘরে তদন্ত করছে, সিবিআই ইডি যাদের ধরেছিল সবাইকে ছেড়ে দিয়েছে, পার্থ ছাড়া পেয়ে গেছে, সব জামিন পেয়ে গেছে। তাহলে এগুলো থেকেই বা লাভ কি? তাহলে তো কেউ অন্যায় করেনি তো। তারপরে পশ্চিমবঙ্গে সারদা হয়নি, নারদা হয়নি, রোজভ্যালি হয়নি, গরু চুরি হয়নি, কয়লা চুরি হয়নি, শিক্ষা চুরি হয়নি, বালি চুরি হয়নি, কেউ তো শাস্তি পেল না। পার্থ তো ছাড়া পেয়ে গেল, অনুব্রত তো ছাড়া পেয়ে গেল। আবার নতুন করে সুজিত বসুর মেয়েকে ধরতে এসছে, সুজিত বসুর মেয়ে আবার বেশির সাথে ঘুরে বেড়াচ্ছে, এত বিখ্যাত হয়ে গেছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য জান দিয়ে দিল। ওহ, রাজীব বন্দ্যোপাধ্যায়কে মুক্ত করে নিয়ে চলে এলো সিবিআইয়ের কাছ থেকে, তাই তো? ইডি সিবিআইয়ের কাছ থেকে মুক্ত করে নিয়ে চলে এলো। তারপরেও তো ইডি সিবিআই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ধরতে পারত। রাজীব কুমারকে, পুলিশের রাজীব কুমার ধরেছে? ধরেনি। যাহাই দিদি তাহাই ইডি, এটা অর্থমন্ত্রী কি প্রমাণ করতে চাইছে যে দিদি ইকুয়াল টু ইডি? মানে একই, ইডিও যা দিদিও তা। ইডি ফাইল আনতে গেছে, আর দিদির কাছেও ফাইল আছে, একই কথা। ইডির ফাইল দিদি নিয়ে পালালো, একই বিষয়, ইডিও যা দিদিও তা। যদি তাই হয়, তাহলে বিরোধী দলটা থাকার দরকার নেই, বিজেপি বলে দলটা থাকার দরকার নেই, প্রয়োজনীয় দলটা থাকার কমিটমেন্ট তাকে তুলে দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনি দেশকেই রক্ষা করতে পারেন না, একদম আইপ্যাকের যে গোদরেজ ওয়াটার সাইডের অফিসে একদম চলে গেলেন সেখানে, এবং রীতিমতো সেখান থেকে দেখা যায় যে গাদা ফাইল বার করে তোলা হচ্ছে, একদম ফাইল ঘিরে যখন রহস্য বাঁধছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আপনি তো দেশকেই রক্ষা করতে পারেন না, এবং একই সাথে তিনি বলছেন ভোররাত থেকে চলছিল তল্লাশি, আইপ্যাক তৃণমূলের ভোট কুশলী, এটাই কি ক্রাইম? সব কাগজ ছিনিয়ে নিয়ে লুট করা, এটা ঠিক হয়েছে কি? দেখো, বিষয়টা হচ্ছে ইডির এখতিয়ারভুক্ত অস্বচ্ছতা স্বচ্ছতার প্রশ্ন, তার সাথে ভারত সরকার দেশকে মুক্ত করতে পারলো কিনা তো কিছু এসে যায় না। তুমি ধরো কোনো কারণে হয়তো তোমার কাজে গাফলতি করেছো, তাই তো? সেইটা তোমার মনিব তোমাকে বললো যে তোমার কাজটা ঠিকঠাক হয়নি, তো এইটা বলার অর্থ কি তুমি বলো তোমার দাদুর পেটে যন্ত্রণা হয়েছে কেন? এর উত্তর এটা কোনো যায়? মানে ওটা তো অন্য প্রসঙ্গ। তোমার দাদুর পেটে যন্ত্রণা হয়েছে, আমার কাজে কিসে? আরে কি রে ভাই, ভারত সরকার ভারতকে ঠিক চালাচ্ছে কিনা সে প্রশ্ন। তুমি পশ্চিমবঙ্গে স্বচ্ছতাকে রক্ষা করতে পেরেছ, তুমি ইডিকে চ্যালেঞ্জ করো, প্রমাণ করো, তুমি কোর্টে যাবে, ইডি ফাইল নিয়ে চলে যাবে, কাগজ নিয়ে চলে যাবে, তুমি মামলা করতে যাবে, ইডি যদি কোনো অন্যায় করে থাকে। কিন্তু কে নেবে? কি রে ভাই, মুখ্যমন্ত্রী ফাইল কে নিচ্ছে, কে নি মধুর করবি তো, আমি কে নিচ্ছি করবি তো। তাহলে উনি গুন্ডা কন্ট্রোল করেন, এবার তার ডাকাতি কন্ট্রোল করছেন। যে মুখ্যমন্ত্রী এই যে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া এবং কারো একটা যেখানে কোনো একটা ব্যক্তির বাড়িতে বিশেষ করে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তল্লাশি চালাচ্ছে, মুখ্যমন্ত্রীর যাওয়া, এটা কি সংবিধান স্বীকৃত কোনো নজিরবিহীন? বলা যায় পৃথিবীতে নজির,
সেখানে যাওয়া নিয়েও মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন। ইডি সর্বত্র যেতে পারে। তোমার বাড়িতে ইডি পাঠাবো? তোমার পয়সা কড়ি তো নেই, পাঠিয়ে লাভটা কি? যে কোনো ঘরে যখন তখন উইদাউট নোটিস ইডি ইডি ঢুকে যাওয়ার পারমিশন ভারতের সংবিধান দিয়েছে ভারতীয় সংবিধান। ইডি দুর্নীতি সংক্রান্ত ব্যাপারটা দেখ, যদি মনে হয় ক্যান্ডিডেট ঠিক করতে গিয়ে পয়সা কড়ির গল্প আছে, তাহলে ওটাও ইডি দেখবে। আর আর্থিক লেনদেনের যে কোনো বিষয় ইডি দেখবে, এটা ইডি এর এখতিয়ারের মধ্যে পড়ে। ফলে ওখানে গিয়েছিল, দিদি কথাটাকে ঘুরিয়ে দিচ্ছে, বলছে আমার ভোট স্ট্র্যাটেজি জানার জন্য। আর ভোট স্ট্র্যাটেজি জানার জন্য মাসুম আক্তার যথেষ্ট। ওই ইডির অন্য জায়গায় যাবো, তখন আমি বলে দেবো তাকে কি স্ট্র্যাটেজি কি আছে, তো বুঝতে পারি তো, সেখানে তোমাদের আছে। ওটার জন্য যাইনি। ওখানে গোপন তথ্য লুকোনো ছিল ফাইলগুলোর ভেতরে, সেইটা ইডি ধরতে গিয়েছিল, সেই ফাইলগুলো নিয়ে পালিয়েছে। ইডির হাতে আর কিছু নেই, তো উনি পালিয়ে গেছে, গাড়ি ভর্তি করে নিয়ে পালিয়ে গেছে। আবার ওই গ্রিন কালারের ফাইলটাকে বুকের কাছে ঝাপটে আছে, ওটার মধ্যে সবচেয়ে কিছু আছে। ওই ফাইলটাকে রাখতে পারতো তো দিদি, অন্য সব বাদ দিয়ে শুধু ওইটা রাখতে পারতো তো, বাকিটা বাদ দিয়ে। আমি জানি না, আমার খুব দুঃখ লাগছে। আমি পরিষ্কার করে বলছি, দেশ চলছে না, রাজ্য চলছে না। যদি প্রকৃতপক্ষে ভারত সরকার কিছু মনে করে, এই এত বড় ঘটনা ঘটার পরে বাংলায় অবশ্যই রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। এত অনাচার অবিচার বাংলায় চলতে পারে না। টোটাল বাংলার যত ধরনের দুর্বৃত্তায়ন সম্ভব সবটাই সম্পন্ন হয়েছে, এবং দিদির হাত ধরে হয়েছে। এরপরও যদি বাংলায় জরুরি জরুরি অবস্থা ঘোষণা না হয়, তারপরে বুঝতে হবে এক অভূতপূর্ব প্রেম চলছে দিল্লির সাথে কেন্দ্রের, এই রাজ্যের। বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রতীক জৈনকে যতক্ষণ না বলেছিলেন তিনি, প্রতীক জৈনকে যতক্ষণ না পর্যন্ত ছাড়া হবে আমি এইখানেই অবস্থান বিক্ষোভ করবো। একদম মুখ্যমন্ত্রী 4টে পর্যন্ত একদম ময়দান ছাড়লেন না। বিকেল 4:30 নাগাদ তিনি গোদরেজ ওয়াটার সাইড অফিস থেকে আইপ্যাকের কর্ণধার যখন প্রতীক জৈন এসে পৌঁছন, সেই দুপুর থেকেই প্রতীক জৈনের অপেক্ষা, একদম অফিসেই বসেছিলেন তিনি। একদম আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার উপরে যে হামলা ওরা করেছে এর উত্তর জনগণ দেবে। আমি বিশ্বাস করি তার হুঁশিয়ারি, আমরা সবসময় সত্য অনুসন্ধান করতে দেব, পরিস্থিতির ওপর নজর রাখবো। আমাকে ফালতু কথা বলতে, ও তো কোন কথাই করেছিল, তো ছিনিয়ে নিয়ে চলে এসেছিল। তুমি অন্যায় করো না, তোমাকে ছিনিয়ে দিতে চলে আসবে দিদি, যদি তোমাকে দরকার পড়ে। তুমি দুনিয়ার সবচেয়ে খারাপ কাজটা করো, দিদি তোমাকে চিনিয়ে মাছিয়ে দেবে। দিদির জন্য কোনো আইন নেই ভারতবর্ষের সংবিধানে। 140 কোটির মধ্যে দিদি ভারতের সংবিধানের বাইরে আছে, তার জন্য কোনো আইন ভারতবর্ষে কোনো পরিণতি হয় না। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। অর্থাৎ দিদি চাইলে তুমি যে কোনো পাপ করো মুক্তি পেয়ে যাবে, আর দিদি না চাইলে তুমি পাপ না করলে তুমি জেলে থাকবে। ধন্যবাদ। বলেছিলেন শেষ ছোট্ট দুটো প্রশ্ন আমার। একদম মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে স্যার হাইকোর্টে তৃণমূল অভিযোগ করেছিল যে ইডির অতি সক্রিয়তাকে হাতিয়ার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দাবি করেছিলেন যে যেখানে দলের এত নথি সেখানে ভোটের আগে অভিযান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নথি চুরির অভিযোগ পর্যন্ত তুলেছিলেন তিনি। এবার সেই ইডির বিরুদ্ধে একদম হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের শাসক ও অনেক কিছু হবে, আমাকে সব থানা পুলিশ আইন আদালত বলবে না, আমি ফল দেখতে চাইছি। আমি ফল দেখতে চাইছি, কিচ্ছু হচ্ছে না। আমি মুখ্যমন্ত্রী সর্বত্র, এখন মুখ্যমন্ত্রী দেশ চালাচ্ছে। দেশে কেউ নেই, একটাই মুখ্যমন্ত্রী আছে, তার সে আইনের ঊর্ধ্বে। ভারতের সংবিধান মনে হচ্ছে নতুন ধারা সংযোজিত হয়েছে। ও অনেক কিছু করবে, এখন পুরো নাটক করবে। এসআইআরটা এখন অন্যদিকে ঘুরে যাবে, এসআইআর আলোচনা হবে না। এখন সবুজ ফাইল এটা আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গে, এটা নিয়ে হবে। এবং কিছু যদি না হয়, এই নথি ডাকাতি যে করা হয়েছে, এটা নথি ডাকাতি করা, তারপরে বিএনএস 332 ধারা গুরুতর অপরাধ। বিএনএস 332 ধারা অনুযায়ী এটা গুরুতর শাস্তিযোগ্য অপরাধ অ্যাজ পার ল, আইনজ্ঞরা বলছেন। যদি জেল না হয়, আমি পরিষ্কার করে বলে রাখছি তো, দিল্লির যে দল, তার নাম হচ্ছে বিজেপি দল, সেই বিজেপি দলের পশ্চিমবঙ্গে আমার ভাই, তারা আমার ভাই, সেই কর্মী সমর্থকরা, অসহায় মানুষ, তারা চুপ করে ঘরে গিয়ে শুয়ে পড়ুক, আর রাজনীতি করতে হবে না, দলটা উঠে গেছে, নেই পশ্চিমবঙ্গ। আদতে অকবার দিয়ে দিল পশ্চিমবঙ্গ বিজেপি তৃণমূল সরকার ড্যাং ড্যাং করে ক্ষমতা আসবে, এবং এটা চলবে যা চলছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ কোনো পলিটিক্সের দরকার নেই, কাউকে আর মাঠে নামতে হবে না। পরিষ্কার এটা স্যালেন্ডার হয়ে যাওয়া যে মমতা ব্যানার্জি তুমি ক্ষমতায় চলে এসো, আরো টাকা দিয়ে করো, আরো বেশি ক্ষমতা নাও। ধন্যবাদ।